স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন সংবাদ শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। গাজায় আরও জোরালো হয়েছে ইসরায়েলের আগ্রাসন। নতুন করে নিহত হয়েছেন প্রায় শতাধিক। চাপের মুখে সীমিত পরিসরে ত্রাণ সহায়তা শুরু হলেও বাড়ছে খাদ্য সংকট। পরিস্থিতি নিয়ে ক্ষোভ জানিয়েছে জাতিসংঘ। আর এদিকে ফিলিস্তিনে মানবিক সহায়তার পথ উন্মুক্ত না করলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য সহ ২২টি দেশ। ঘণ্টায় ৩০ বার ইসরায়েলের বিমানের আঘাতে কেঁপে উঠছে অবরুদ্ধ গাজা। বাড়ছে স্থল অভিযানের তীব্রতা। ট্যাঙ্ক, বিমান, কামান সহ অত্যাধুনিক মরণাস্ত্র নিয়ে ফিলিস্তিনিদের উপর আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার একটি শরণার্থী শিবিরে হামলা চালায় দখলদাররা। এ সময় নিহতের পাশাপাশি অনেকে আহত হন। হামলার পাশাপাশি গাজায় ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে ইসরায়েল। তবে আন্তর্জাতিক চাপের মুখে স্বল্প পরিসরে যে সহায়তা শুরু করেছে সেটিকে বিশাল সাগরে এক ফোঁটা পানি বলে উল্লেখ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, দ্রুত সংকট না কাটলে মৃত্যু হবে বহু ফিলিস্তিনির। 11 সপ্তাহ ধরে গাজায় সহায়তা বন্ধ। এখন যে পরিমাণ সহায়তা যাচ্ছে তার নামে মাত্র। এর জন্য গাজাবাসী উপকৃত হবে না। এদিকে একটি যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স সহ ২২টি দেশ। তারা বলছে, ফিলিস্তিনে মানবিক সহায়তা অবরোধ সহ ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে তারা দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটবে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে দোহায় আবারও আলোচনা শুরু হওয়ায় ইসরায়েলের উপর বাড়ছে চাপ। এরই মধ্যে হামাসের হাতে আটক বন্দীদের অর্ধেকের মুক্তির বিনিময়ে ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। মাসুদ রানা, নিউজ 24। মতপার্থক্যের কারণে দোহায় ইসরায়েল হামাসের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনা ফলপ্রসূ হয়নি বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। দেশটির লুসাইল শহরে কাতার অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেছেন, এক পক্ষ আংশিক চুক্তির প্রতিফলন চাইছে এবং অন্য পক্ষ চাইছে একক চুক্তি। ফলে কাতারের মধ্যস্থতা করা কঠিন হয়ে পড়ছে। গাজায় ২০২৩ সালের ৭ আগস্ট থেকে দুই পক্ষের সংঘাত চলছে। এরই জেরে দোহায় নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে। এর আগে দোহায় দফায় দফায় হামাস ও ইসরায়েল আলোচনায় বসলেও যুদ্ধবিরতি নিয়ে একমত হতে পারেননি তারা। গাজাকে পুরোপুরি দখলে নেয়ার নেতানিয়াহুর ঘোষণাকে ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্র দেশগুলো। এরই মধ্যে হামলা বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে অন্তত ২২টি দেশ। আর একই কারণে ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও বিষয়টি অস্বীকার করেছে মার্কিন কর্মকর্তারা। গাজায় নতুন সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের ভেতর ও বাইরে বেশ চাপে রয়েছেন নেতানিয়াহু। তেল আবিবের বিক্ষোভ বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে নেতানিয়াহুর পদত্যাগের দাবি। এর মধ্যেই ইসরায়েল থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে বন্ধু রাষ্ট্রগুলো। উপত্যকায় নতুন করে শুরু সামরিক আক্রমণ বন্ধ না করলে এবং ত্রাণ প্রবেশে বাধা দিলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য সহ অন্তত ২২টি দেশ। একই পথে হাঁটতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ওয়াশিংটন পোস্ট সহ মার্কিন একাধিক প্রভাবশালী গণমাধ্যমের প্রতিবেদনে মিলেছে এমনই ইঙ্গিত। তথ্য বলছে, ট্রাম্প প্রশাসন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে সতর্ক করেছে, গাজায় যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে ওয়াশিংটন তেল আবিবকে আর সমর্থন দেবে না। এমনকি যুদ্ধ বন্ধ না করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরিত্যাগ করবে এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এমন ইঙ্গিত মিলেছে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেও। কৌশলে নেতানিয়াহুর সঙ্গে দেখা করা না নিয়ে ট্রাম্প প্রশাসনের চাপের বিষয় নিয়েও প্রতিবেদন প্রকাশিত হয়, যদিও বিষয়টি অস্বীকার করেছেন মার্কিন একাধিক কর্মকর্তা। বিশ্লেষকদের মতে, ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপে কিছুটা নমনীয় হওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। গাজায় অল্প পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতির পাশাপাশি জিম্মি মুক্তি ও হামাস অস্ত্র সমর্পণ করলে যুদ্ধ বন্ধের ইচ্ছে প্রকাশও করেন তিনি। আফরিন মৌ, নিউজ 24।
অবশেষে হয়তো সমাপ্তি হচ্ছে ইউক্রেনের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ফোনালাপের পরই এই জট খোলার ইঙ্গিত মিলছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন মস্কো যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির জন্য প্রস্তুত। আর অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বৃহত্তর শান্তি বৈঠকে আগ্রহী। এই দুই দেশ এই ধ্বংসলীলার ইতি টানতে পারবে কিনা এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব। ইউক্রেন যুদ্ধ বন্ধে দীর্ঘ প্রতীক্ষার পর দেখা দিয়েছে আশার আলো। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে গুরুত্বপূর্ণ ফোন আলাপ হয়। সংকট নিরসনের আশায় 2 ঘন্টা ধরে চলে আলোচনা। এরপরই মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিবাদমান দুই দেশ শিগগিরই আলোচনায় বসে যুদ্ধের ইতি টানবে। ভ্যাটিকানে এই আলোচনা হলে খুব ভালো হয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। সোমবার এই বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেন পুতিনও। জানান, ট্রাম্পের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে। রাশিয়া ইউক্রেনের সাথে শান্তি চুক্তির জন্য কাজ করতে এবং যুদ্ধবিরতির প্রস্তাব তৈরিতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতি নিয়ে তার মত জানিয়েছেন। পাশাপাশি রাশিয়ার পক্ষ থেকেও ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের কথাই বলা হয়েছে। এখন উভয় পক্ষেরই লক্ষ্য শান্তির দিকে এগোনোর সেরা উপায়গুলো নির্ধারণ করা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বললেন, ট্রাম্পের সঙ্গে তারও 2 বার কথা হয়েছে। তিনি যুদ্ধবিরতি, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা এবং ইউক্রেনকে বাদ দিয়ে কোনো চুক্তিতে না পৌঁছানোর উপর জোর দেন। তবে কিছু ইউরোপীয় নেতা পুতিনের সদিচ্ছা নিয়ে সন্দিহান। তাদের আশঙ্কা, ট্রাম্প ও পুতিন মিলে কিয়েভের উপর এমন কোনো চুক্তি চাপিয়ে দিতে পারেন যাতে ইউক্রেনকে নিজের ভূখণ্ড হারাতে হয়। আপাতত এই ফোন আলাপ ও সম্ভাব্য আলোচনাকে ঘিরে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ও শান্তির আশায় বুক বেঁধেছে বিশ্ববাসী। নিবির আমিন, নিউজ 24। ভারতীয় একাধিক ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনের সহায়তা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর বদলে গেছে সেদেশের অভিবাসী নীতি। এরই মধ্যে কয়েকশো অবৈধ ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। এবার ভারতীয় ট্রাভেল এজেন্সিগুলোর কর্ণধার এবং শীর্ষ কর্মকর্তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা চাপালো ওয়াশিংটন। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস বিবৃতিতে জানিয়েছেন, ভারতে যুক্তরাষ্ট্রের মিশনগুলো সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে বিভিন্ন ট্রাভেল এজেন্সি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধ আরোপ করা হচ্ছে। মার্কিন স্বরাষ্ট্র দপ্তর স্পষ্ট করেছে, এসব এজেন্সি অবৈধ অনুপ্রবেশের জন্য দায়ী। নয়াদিল্লির মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে বারবার পোস্ট করে সতর্ক করে আসছে, যুক্তরাষ্ট্রে যাওয়া ভারতীয় নাগরিকরা যেন তাদের অনুমোদিত থাকা সময়সীমা অতিক্রম না করে। এমন অবস্থায় বেশ চাপে পড়েছে নয়াদিল্লি। মাসুদ রানা, নিউজ 24। গ্লোবাল টাইমে নিচ্ছে একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন গ্লোবাল টাইম। ভারতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শুরু হয়েছে নতুন অভিযান। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ও মিয়ানমার থেকে আসা কথিত সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে 30 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। যদি এই নির্ধারিত সময়ের মধ্যে যাচাই শেষ না হয়, তাহলে তাদের বিরুদ্ধে নির্বাসনের প্রক্রিয়া শুরু করা হবে। বাংলাদেশ ও মিয়ানমার থেকে আগত সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের পরিচয়পত্র যাচাই করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে রাজ্য সরকারগুলোকে তাদের বিধিবদ্ধ ক্ষমতা প্রয়োগ করে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও বহিষ্কারের পদক্ষেপ নিতেও বলা হয়েছে। এজন্য 30 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, যদি নির্ধারিত সময়ের মধ্যে যাচাই শেষ না হয়, তাহলে তাদের বিরুদ্ধে নির্বাসনের প্রক্রিয়া শুরু করা হবে। একই সঙ্গে জেলা পর্যায়ের পর্যাপ্ত ডিটেনশন সেন্টার গড়ে তুলতে বলা হয়েছে, যেখানে এসব অভিবাসীদের নির্বাসনের আগ পর্যন্ত রাখা হবে।
এই উদ্যোগ অবৈধ অভিবাসীদের দ্রুত শনাক্ত ও ফেরত পাঠানোর জন্য একটি বড় পদক্ষেপ। এই নির্দেশনা মে মাসের শুরুতেই জারি করা হয়। নির্দেশ পাঠানো হয়েছে সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ এবং আসাম রাইফেলসের মহাপরিচালকদের কাছেও, কারণ এই বাহিনী দুটি বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে ভারতের সীমান্ত রক্ষা করে। ভারতের অভিবাসী ইস্যু, বিশেষ করে বাংলাদেশ ও মিয়ানমার থেকে অনুপ্রবেশ, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও নিরাপত্তাগতভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক এই নির্দেশনা ভবিষ্যতে এ নিয়ে আরও কড়াকড়ি ইঙ্গিত দিচ্ছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। প্রযুক্তির অপব্যবহার করে ডিপ ফেক এবং রিভেঞ্জ পয়েন্ট পোস্ট ফেডারেল অপরাধ হিসেবে ঘোষণার জন্য একটি বিল স্বাক্ষর করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সোমবার তৃতীয় মেয়াদে ষষ্ঠ আইন হিসেবে টেক ইট ডাউন নীতিকে আইনে পরিণত করা হয়েছে। এই আইনে কাউকে না জানিয়ে বাস্তব কিংবা এআই দিয়ে তৈরি অন্তরঙ্গ ছবি কিংবা ভিডিও শেয়ার করলেই অপরাধ হিসেবে গণ্য করা হবে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো 48 ঘন্টার মধ্যে সেই সব ছবি সরাতে বাধ্য থাকবে। মেটা, টিকটক, বড় ধরনের টেক কোম্পানিগুলো এতে সমর্থন দিয়েছে। অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংক তাদের প্রধান সুদের হার 25 বেসিস পয়েন্ট কমিয়ে 3.85% নামিয়ে এনেছে, যা গত 2 বছরের মধ্যে সর্বনিম্ন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিশ্ব অর্থনীতির খারাপ পূর্বাভাস এবং দেশটির অভ্যন্তরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসার কারণেই ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে। তবে ভবিষ্যতে আরও সুদের হার কমানোর বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে তারা। এই ঘোষণার পর অস্ট্রেলিয়ান ডলারের মূল্য কিছুটা কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি এখন আগের চেয়ে অনেকটাই কম। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। 1 শতাব্দীরও বেশি সময় পর ঔপনিবেশ লুণ্ঠনের শিকার সেই রাজকীয় আসনের প্রত্যাবর্তন। ফরাসিদের হাত ঘুরে ফিনল্যান্ডে নির্বাসিত দহমির রাজ্যে সেই অমূল্য কাতাক্লে অবশেষে ফিরে এলো তার শেকড়ে আধুনিক বেনিনে। এই প্রত্যাবর্তন শুধু একটি চেয়ারের নয়, এ যেন ইতিহাসের এক হারানো অধ্যায়ের সগর্ব ফেরা, যা লুণ্ঠিত সাংস্কৃতিক ঐতিহ্যের পুনরুদ্ধারে এক নতুন দিগন্ত উন্মোচন করল। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। 13ই মে সেই ঐতিহাসিক চেয়ারটি বেনিনের হাতে তুলে দেয় ফিনল্যান্ড। বিশ্বজুড়ে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার যে চেষ্টা চলছে, এটি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।